This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজগঞ্জের পলাতক ভিডিও তার দেখা পাওয়া গেল নিউ টাউনে। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন আর সেই সময় ধাক্কা দেন এক পথচারীকে। আর একজন পথচারী সেটার ভিডিও করেন মোবাইলে, আর সেটাই হয়েছে ভাইরাল। একটা দামি গাড়িতে করে নিউ টাউনের রাস্তায় বেসামাল হয়ে একেবারে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি, এমনই অভিযোগ। আর তারপরে এই ঘটনাক্রম ইকো পার্ক থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি নিয়ে আসছিল, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে। এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন কিসের ফোন রাখবো? ফোনে হাত দেবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। কেন থাপ্পড় মারবো বলছে? কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক। ভিডিওর একটা অংশ আপনারা দেখলেন যে গাড়ির ভেতরে তিনি ছিলেন এবং চড় মারার কথাও বলছেন যে পথচারী এই পুরো ভিডিওটা রেকর্ড করেছেন। কারণ প্রশান্ত বর্মনকে তিনি চিনতে পেরেছেন, যাকে খোঁজা হচ্ছে বহুদিন ধরে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাতক সেই প্রশান্ত বর্মন এবার গাড়ি থেকে বেরোন, নিজেও আবার ভিডিও করেন। তারপরেও কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রশান্ত বর্মন, যিনি একেবারে মদ্যপ অবস্থায় সেই সময় ছিলেন, তারপরের অংশটা এবার দেখুন ঠিক কি হয়েছিল। মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক। আমি এটা কৃষকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু টেস্ট করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন। ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ যাবে তো। আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায়টা করেছেন, প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি। ফাঁসি কেন চাইবো আমি? তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা, এখন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা, আসছে ঠিক। খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। এই তুমি পালাবে না, থাকো তুমি। সাইডে ছিলাম, আমরা রাস্তাতে আসতাম না, একটু ঘুরতে পড়তে এসেছিলাম কোনো, তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, দূর ঠুকে দেয় আমাকে। ওই দাদার গাড়ির স্কুটির উপরে পড়েছিলাম। কেন ওই দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়, চলে যাচ্ছিল, গাড়ি থামেনি তো। হ্যাঁ। আর এই ঘটনা ঘটার পর, অর্থাৎ যে ভিডিও আপনারা দেখছেন, সেই ঘটনার পরেই পুলিশ নিয়ে যায় প্রশান্ত বর্মনকে। ইকো পার্ক থানায় তাকে নিয়ে যাওয়া হয়। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে না বিভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ আছে। তার মধ্যে গুরুতর অভিযোগ যে একটা খুনের ঘটনায় তিনি অভিযুক্ত। স্বর্ণ ব্যবসায়ীকে খুন করেছেন তিনি, এমনই অভিযোগ। আর সেই অভিযোগের পর মামলা অনেক গড়ায়। সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মন যায়। সুপ্রিম কোর্ট তাকে বলে হাজিরা, প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতে বলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু তারপর থেকে তিনি ফেরার হয়ে যান। আর এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে সাদা খাতা জমা দিয়ে তিনি ভিডিও হয়েছেন। এরকম একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার জামানায়। আর এই জায়গায় দাঁড়িয়েই
যে ভিডিও করেছেন যে পথচারী, সেই পথচারী এই সমস্ত অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল এবং তাকে প্রশান্ত বর্মনকে চিনতে পারেন এই ঘটনার সময়, আর তিনি এই ভিডিওটা করেন। প্রসেনজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, কারণ প্রসেনজিতের কাছে যাচ্ছি। প্রসেনজিৎ, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক এখানকার ভিডিও ছিলেন, তাকে এই পুরো খুনের মামলার তদন্তের সময় আমরা দেখি অপসারিত করা হয়, কিন্তু তিনি ফেরার ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আত্মসমর্পণ করার, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিউ টাউনে বসেছিলেন, সেটা তো প্রমাণিত হয়ে গেল। কি কি করেছেন তিনি, কি কি খবর রয়েছে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, মনস্তাত্ত্বিকভাবে তিনি একজন অপরাধী, প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা হয়েও আইনে আস্থা রাখেননি। সুপ্রিম কোর্ট যখন তার জামিন নাকচ করে দিল, তিনি কিন্তু আইনের দ্বারস্থ হননি, নিজেকে অপরাধ নির্দোষ প্রমাণ করার জায়গায় তিনি পৌঁছাননি, বরং তিনি পালিয়ে বেরিয়েছেন। প্রথম কথা এটা। দ্বিতীয়ত, প্রশান্ত বর্মনকে তদন্ত করে জেরা করলে একাধিক দুর্নীতির প্যান্ডোরার বক্স খুলতে পারে। কি কি দুর্নীতি? WBCS পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে কি করে ভিডিও হওয়া যায়, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার যে দুর্নীতির কথা বলা হচ্ছে, বিজেপি বলছে, শানু বক্সির কথা মুখ্যমন্ত্রী বলছেন, এই সমস্ত দুর্নীতির চাবিকাঠি কিন্তু প্রশান্তর কাছে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর কি দুর্নীতি? বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলগুলোর অভিযোগ যে এই সময়কালে উত্তরবঙ্গ দিয়ে গরু পাচার নিয়ন্ত্রণ করতেন প্রশান্ত। কয়লা পাচারের গাড়ি কোথায় কখন কোন রুট দিয়ে যাবে তা নিয়ন্ত্রণ করতেন প্রশান্ত। উত্তরবঙ্গে সোনা পাচার তা নিয়ন্ত্রণ করতেন প্রশান্ত। একাধিক জায়গায় তার সেফ হাউস রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এই সেফ হাউসগুলোর মাধ্যমে টাকা পয়সা সংগ্রহ করে তা কলকাতায় পাঠাতেন প্রশান্ত। উত্তরবঙ্গের রাজগঞ্জ ব্লক, যেখানে তিনি বিডিও ছিলেন, দিনে অফিস না করে রাতের বেলায় অফিস করতেন। ওই এলাকাতেই গজলডোবায় ভোরের আলোয় বন দপ্তরের কোটি কোটি টাকার জমি বেহাত হয়ে যায়, সেখানে ফুর্তি রিসর্ট গড়ে ওঠে। খুব কাছেই পোড়াঝাড়, শিলিগুড়ির কাছে, যাকে সোনার ঝাড় বলা হয়, সেখানে সরকারি বিভিন্ন জমি বেহাত হয়ে যায়, কোটি কোটি টাকায় সেই জমি বিক্রি হয়। তৃণমূল নেতাদের একটা অংশ ফুলে ফেঁপে ওঠেন, আর ফুলে ফেঁপে ওঠেন প্রশান্ত। শিলিগুড়ি শিব মন্দিরে যে বাড়িটি প্রশান্তের রয়েছে, যে অট্টালিকা, বাড়ি বললে ভুল হবে, সেই জমিটির দাম 4 কোটি টাকা। বাড়ি বানিয়েছেন আরও 2 কোটি টাকায়, বেলজিয়াম কাচ, বিদেশি মার্বেল বসানো সে বাড়ি। এই বাড়ি ছাড়াও একাধিক বাড়ি রয়েছে তার এখানে। এর পাশাপাশি অন্যান্য জেলাতেও বাড়ি আছে। এত বিপুল সম্পত্তি কি করে করলেন প্রশান্ত? কোন অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় এতদিন পুলিশ ধরতে পারছিল না? কেন প্রশান্ত বর্মনরা ডিএমকে চমকাতেন একজন ভিডিও হয়ে? কেন প্রশান্ত বর্মনরা সরকারি কোনো যে সভাগুলো হতো সেই সভাগুলোতে যেতেন না? কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন উত্তরবঙ্গ জুড়ে প্রশান্ত, যাকে গত সরকারের। দেখুন, এই যে এত গুচ্ছ অভিযোগ, অভিযোগের তালিকা কি কি আছে, কি কি করেছে প্রশান্ত বর্মন, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন। এবার দেখুন, রাজনৈতিক দলের তরফ থেকেও বারবার এই নিয়ে সরব হয়েছে, বারবার অভিযোগ করা হয়েছে। আপনাদের বক্তব্য শোনাবো বিজেপি বিধায়কের, শুনুন কি বলছেন। যত রকম দুর্নীতি, জমির দুর্নীতি বলুন, আপনি ওর যে চাকরি পাওয়ার ব্যাপারটা বলুন, আজকে ওকে ভালো করে যদি জেরা করে, আমার মনে হয় ওর যে WBCS পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে যে নম্বরে চাকরি পেয়েছে, আসল মানে ভান্ডা কিন্তু খুলে যাবে। এটা কিন্তু খোলা দরকার আছে, তদন্ত হওয়া দরকার। আমি মনে করি আগামীতে তদন্তও হবে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার দুর্নীতি অবশ্যই বিশাল দুর্নীতি আছে। তা না হলে ও কি করে এখানে বিডিও হয়ে এখানে চাকরি পেয়ে এলো ওই নম্বরে পড়ে ইয়ে করে? কেউ বলছে 0 নম্বর, কেউ বলছে 17 নম্বর। ও কী পেয়ে পাশ করেছে? ও আদৌ কিছু নেই, সাদা খাতায় পাশ করেছে। দেখুন গে, শুধুমাত্র ও একা না, অন্যান্য জায়গায় আরও তৃণমূলের নেতারা, তাদেরও এই অবস্থা। এবং মানে এই সরকারি চাকরি পেয়েছে, চাবিকাঠিটা ওর কাছে আছে, চাবিকাঠি এর কাছে আছে। একে ভালো করে ধরলে কিন্তু বেরিয়ে যাবে। জমির তারপরে জমির কারবার তো এখানে শুধু এই জায়গায় নয়, দেখুন বীরপাড়াতে তার বাড়ি, শিব মন্দিরে বাড়ি, আপনার সমস্ত জায়গায়, সব জায়গায় তার বাড়ি, কলকাতায় বাড়ি, সল্টলেকে বাড়ি, হ্যাঁ, তার মধ্যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করা যায় না কতগুলো গাড়ি তার ঠিক নেই। তাহলে এই টাকা কোথার থেকে আসে? একজন খুনি, সোনা ব্যবসায়ীকে সে খুন করলো, পরিষ্কার, এটা সবাই জানে, মানে দিনের আলোর মতো পরিষ্কার। তাকে নিয়ে গিয়ে তার ডেড বডিটাকে বাগজোলা খালে ফেললো, তারপরেও সে ঘুরে বেড়াচ্ছিল, মানে অপরাধী মানসিকতা। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি শিখা চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলেন, বিজেপি বিধায়ক ডাবগ্রাম ফুলবাড়ির। প্রসেনজিৎ, এটা যখন জানলেন তিনি যে নিউ টাউনে এই ঘটনা ঘটেছে, প্রশান্ত বর্মন এখানে ছিল এবং তাকে পরে পুলিশ নিয়ে গেছে, এটা শোনার পর শিখা চ্যাটার্জি কি বললেন?
দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল, বলা হচ্ছিল তৃণমূল জমানায় দুর্নীতির পাহাড় এবং দুর্নীতির অভিযোগ উঠলেও তৃণমূল সরকার কিচ্ছু করেনি। বারবার করে অভিযোগ উঠেছে প্রশান্তের বিরুদ্ধে। প্রশান্ত সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে বিডিও হয়ে প্রশাসন চালাতে গিয়ে কার্যত নানা দুর্নীতিতে জড়িয়েছেন। জমির কারবারে তৃণমূলের নেতারা ফুলে ফেপে উঠেছেন, টাকা গিয়েছে বিভিন্ন জায়গায়, যার নিয়ন্ত্রক ছিলেন প্রশান্ত। রাতের বেলায় পুলিশের কোন গাড়ি কোন এলাকায় নাকা তল্লাশি করবে, সেই এলাকা দিয়ে কোনো কয়লার গাড়ি যাবে কিনা, সেই সময় তাহলে পুলিশকে সেখানে থাকতে হবে কিনা বা কী করতে হবে, তার নির্দেশনা কি প্রশান্তর কাছ থেকেই পুলিশের কাছে পৌঁছাতো। এহেন প্রশান্তকে পুলিশ তৃণমূল জমানায় কখনোই নাকি খুঁজে পায়নি। যদিও দিন কয়েক আগে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজ অর্থাৎ পর্যটন দপ্তরের যে হোটেল রয়েছে সেখানে কিন্তু রাত্রিবেলা গিয়েছিলেন, বেশ কয়েকজনকে নিয়ে যান। সেখানে গিয়েও ধমকান চমকান, চমকিয়ে বলেন আমি ভিডিও ছিলাম, রাখতে হবে এদেরকে, কোনো আই কার্ড দেখাবো না। সেখানে কয়েকজনকে রাখেন এবং পরদিন সকালবেলায় তাদেরকে নিয়ে আবার অজানা গন্তব্যে প্রশান্ত চলে গিয়েছিলেন। অর্থাৎ যে কথাটা বলতে চাইছি, রিটায়ার্ড পুলিশ অফিসার TV9 বাংলাকে এইমাত্র জানিয়েছেন, নির্দিষ্ট একজনের নাম বলেছেন তিনি, তার কাছ থেকে নেওয়া গাড়ি, মাথায় নীলবাতির গাড়ি, সেই গাড়ি চড়ে প্রশান্ত শিলিগুড়ি আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন, কলকাতায় গিয়েছেন। যে নিউ টাউনে প্রশান্তের বিরুদ্ধে খুনের মামলা, স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে কারণ খালের এই জলে ফেলে দেওয়া ভিডিও হলো। একজন সচেতন নাগরিক যিনি চিনতে পেরেছেন প্রশান্ত বর্মনকে, তিনি এই ভিডিওটা করেছেন, তার জন্য কিন্তু এই পুরো ঘটনা সামনে এসেছে। সেই ভিডিও, সেই মুহূর্তে ঠিক কি হয়েছে, যিনি ভিডিও করেছেন তার সঙ্গে কি কথা হয়েছিল, আপনাদের সেই মুহূর্তটা আরো একবার দেখায়। কি হয়েছিল সেই সময় দেখুন, কথোপকথন কি ছিল। একজন প্রশাসনের একজন আধিকারিক, ভিডিও মানে ব্লকের ডেভেলপমেন্ট অফিসার, যে এই দায়িত্বে পদে ছিল, তার কথাবার্তা শুনুন একবার। প্রশান্ত বর্মন, সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা খুলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। কেন থাপ্পড় মারবে বলছে? আর কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছ, মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক, আমি একটা কৃষকের ছেলে, পুলিশ সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু টেস্ট করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ যাবেই তো। কি চাচ্ছিস তুই? আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায় এটা করেছেন, প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি? ফাঁসি কেন চাইবো আমি? তৃণমূলে আরে শুভজিৎ আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছেন, কারণ শুভজিতের সঙ্গে সেই ব্যক্তি আছেন যার জন্য এই পুরো ঘটনা সামনে এসেছে। একদমই তাই, মানে আমার পাশে যিনি রয়েছেন শাকিল আহমেদ, ইনি না থাকলে হয়তো জানা যেত না যে এই প্রশান্ত বর্মন কোথায় আছে, কি করছে না করছে। শাকিলের কাছে প্রথমে যাই। শাকিল, আমি দেখছিলাম যে ফেসবুক লাইভটা আমি দেখেছি, আপনি ওয়েল ইনফর্মড, মানে এর কুকীর্তিগুলো আপনি বলছিলেন আগের জমানা অনেক কিছু করে পার পেয়ে গেছে, মানে আপনি নিয়মিত সংবাদটা দেখেন তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি তো নিজেও একটু নিউজ প্রেমী খুব মানুষ। আমি আচ্ছা, নিজেও চেষ্টা করি যে টুকটাক বিভিন্ন জায়গার খবর তুলে ধরার চেষ্টা করি, আচ্ছা, বিভিন্ন ঘটনা তুলে ধরার চেষ্টা করি। এবার এই ঘটনা একদম প্রথম থেকে জানি একটু যে আপনি কি দেখলেন, মানে হঠাৎ করে কি দেখলেন আপনি? হঠাৎ করে বলতে গেলে আপনি আসছিলেন ওখান দিয়ে? আমি আসছিলাম, আমি আমার রুম থেকে এসেছিলাম মেহকি পাঞ্জাবের ওখানে, আমি ওয়েট করছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, আসবে ওই জন্য। এবং ঠিক একদম মেহকি পাঞ্জাবের ফ্রন্টে আমি দাঁড়িয়েছিলাম, স্কুটির উপরে বসে দাঁড়িয়েছিলাম না, স্কুটির উপরে বসেছিলাম। স্কুটিটাকে সিঙ্গেল স্ট্যান্ড করে আমি স্কুটির উপরে বসেছিলাম, আর ওই সোশ্যাল মিডিয়াতে নিউজ স্ক্রল করছিলাম, নিউজ ফিডগুলো স্ক্রল করছিলাম। আমার ওই বসে থাকা 1-1.5 মিনিট হবে খুব জোর, আমি বসে আছি, মোবাইল আমার হাতেই আছে, আর হঠাৎ করে একজন আমার উপরে এসে পড়লো। স্কুটিটা অনেকটাই কাত হয়ে গেছিলো, আচ্ছা, যেহেতু স্কুটি ছোট তো, পা একটা নিচেই ছিল, একটা স্কুটি উপরে ছিল, তো স্কুটি পড়েনি, ও আমার উপরেই পড়েছিল। আমি সামলে নিয়ে আমি যখনই মাথা ঘুরে দেখি তো একটা গাড়ি দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে, কালো গাড়ি, হ্যাঁ ওই সিগন্যালের দিকে বেরিয়ে যাচ্ছে। তো গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে তখন সাইড থেকে যে ধাক্কা খেয়ে আমার উপরে পড়েছে তার সঙ্গে কিন্তু একজন ছিল। অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি মুর্শিদাবাদ, ওনারা পরিযায়ী শ্রমিক বলুন বা এমনি
ডে লেবারের কাজ করেন, রাজমিস্ত্রি, হ্যাঁ, বিল্ডিং কনস্ট্রাকশন, এরকম বিভিন্ন ঠিকাদারি সংস্থারা কাজ করেন। তো উনি রুবির ওখানে কাজে ছিলেন দীর্ঘদিন থেকে। কালকে উনি রুবি থেকে এই রাজারহাটের দিকে শিফট হয়েছেন, অন্য ঠিকাদার বা ওই ঠিকাদারির হয়তো অন্য কাজে শিফট হয়েছেন। তাদের মধ্যে একজনকে ধাক্কা মেরে কারো গাড়িটা এগিয়ে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এবং গাড়িটি টুয়ার্ডস ছিল হচ্ছে বিশ্ব বাংলা রোডের দিকে, মানে হচ্ছে যে ওই যে মেহকি পাঞ্জাব থেকে সামনে যে সিগন্যালটা পড়ছে, এই সিগন্যাল দিয়ে বেরোনোর মানে এদিকে মানে মুভ করছিল। বিশ্ব বাংলা গেটের দিকে গাড়ির মুখ, বিশ্ব বাংলা গেটে বলতে মানে এখন বিশ্ব বাংলা রোডে উঠে এখন ডান দিকে যেত না বাঁ দিকে যেত সেটা জানি না, তবে বিশ্ব বাংলা রোডটাকে মানে ওঠার দিকে যাচ্ছিল, ওঠার দিকে। এবার কি হয়েছে যে ওই পাশ থেকে যে পড়ে গেছে, আর ওর যে সাথে ছিল, ওর যে সাথে কাজ করে একসাথে, ও বলে দাদা ধরো। আমি স্কুটি দিয়ে বসেছিলাম আর আমার চাবি স্কুটিতেই ছিল। আমি স্টার্ট করে একটা শুধু টান মেরেছি, লাস্ট যতটুকু পিক আপটা লাস্ট যতটুকু ঠেকে যায় দিয়েছি। আমি সোজা গেছি, দেখছি আপনার সিগন্যালটা রেড, গ্রিন থেকে রেড হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, থার গাড়িটা দাঁড়িয়ে গেছে। আমি থারের সামনে গিয়ে স্কুটিটা লাগিয়েছি। আচ্ছা, আমি রীতিমতো আমি কিন্তু প্রথমে আমি লাইভ করিনি, আমি প্রথমে ভিডিও করছিলাম। আমি ভিডিও করতে করতে আমার মানে মুখটা না, মানে আমি মানে কোথাও দেখেছি মনে হলো। আচ্ছা, তখন আমি কাছে যখন গেলাম, হ্যাঁ, আর উনি যখন মানে একটু আমাকে ইনডাইরেক্টলি ভাবে একটু থ্রেট দেওয়ার চেষ্টা করলাম, তখন আমি বুঝে গেলাম ওই ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু আমি কিন্তু ওগুলো কাউকে দিইনি। আচ্ছা, আপনারা যেটা দেখেছেন সেটা ফেসবুক লাইভ ভিডিও দেখেছেন, কিন্তু তার আগের একটা ভিডিও রয়েছে এবং তারপরেও একটা ভিডিও রয়েছে। আগে কি হুমকি দিচ্ছিল? আগে হুমকি দিয়েছিল। কি বলেছিল? আগে হুমকি দিয়েছিল একটা ইনডাইরেক্ট করে দেখে নেওয়ার কথা একটা, মানে উনি বিভিন্ন জায়গায় ফোন টোন লাগাচ্ছেন, এই আমাকে অ্যারেস্ট করে নাও, এই করে নাও, হ্যাঁ অ্যারেস্ট করে নাও, হ্যাঁ, ও পুলিশকে বলছে, পুলিশে পারলে আমি অ্যারেস্ট করে নিক, আমি ফাঁসি দিয়ে দিক। আচ্ছা, মানে প্রথম থেকে একই রকম সুরেই ছিলেন। মানে সেটা আপনার লাইভ শুরুর আগে, মানে আমরা যেটা দেখেছি তার আগে, লাইভ শুরুর আগে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলুন। তারপরে প্রথম থেকে রুট ছিলেন, উনি বুঝতে পারেননি যে উনি যে ঘটনাটা ঘটাবেন এখানে আটক হবেন, উনি কোনো কল্পনা করতে পারেননি উনি। এবং আমি নিজেও জানতাম না যে এই থার গাড়ির ভিতরে প্রশান্ত বর্মন আছে। আমি যখন গিয়ে ভিডিও করা শুরু করি, নট লাইভ, ভিডিও করা যখন শুরু করি, ভিডিও করতে করতে যখন বুঝলাম না এই প্রশান্ত বর্মন 100% গ্যারান্টি, তখন আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, তখন লাইভ শুরু করেছি। এবং লাইভে স্টার্টিং এ বলেছি আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। তারপরে তখন আপনারা তো সবই দেখেছেন, গাড়িতে একাই ছিল, গাড়িতে দেখেছেন তো, গাড়িতে অনেক সামনে ধুলো টুলো অনেক ছিল। আর আপনি বলছিলেন মদ্যপ অবস্থা, কি কোনো গন্ধ বা কিছু পাচ্ছিলেন? 100%। আমি কেন, সব পুলিশ মানে স্যাররা গন্ধ পেয়েছে। আচ্ছা, আপনি খোঁজ নিন, আপনি ইকোবাগ থানার যিনি যেসব স্যাররা থাকেন ডিউটিতে, ট্রাফিকের ডিউটিতে, আপনি খোঁজ নিন তাদের কাছ থেকে। আচ্ছা, উনি যদি ড্রিঙ্ক নাই করেন, ওনার ভয় কিসের? তো উনি তো টেস্ট করতে দিলেন না, কতবার ট্রাই করেছে স্যাররা, টেস্ট হয়নি, স্যাররা যথেষ্টবার ট্রাই করেছিল পুলিশ, কিন্তু উনি দেন, হ্যাঁ, অ্যালকোহলের কত কি আছে টেস্ট করার জন্য। উনি স্যারকে ধাক্কা দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, আবার কখনো হচ্ছে যে দেখে নেবো এইরকম, হ্যাঁ। স্যাররাও তো মানে হচ্ছে যে একটা দোলাচলের মধ্যে পড়ে যাচ্ছিল ওনার মানে ব্যবহার দেখে, ওনার ওই হচ্ছে যে ড্রিঙ্কের অবস্থা দেখে। তারপর দেখলাম মাস্ক দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করলো, তারপরে তো আপনি ফেসবুক লাইভ ভিডিওতে এটা হয়েছিল। লাইভ ভিডিও যখন চলছিল, যখন ওনাকে আমি বলছি ইনি দুর্নীতিগ্রস্ত, জিরো পাওয়া ভিডিও প্রশান্ত বর্মন, তখন উনি কিন্তু ওনার কাছে মাস্ক ছিল একটা, উনি কিন্তু মাস্কটা রাখলেন। আমি তারপরে বললাম যে লজ্জা পেয়ে গেছেন, মুখ মাস্ক নিচ্ছে, তারপর আবার আমার এই কথাটা শুনে আবার মাস্কটা আবার খুলেও দিয়েছে। তারপরে পুলিশ এসে আটক করলো। তারপরে পুলিশ আসলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে টেস্ট করার জন্য, অনেকক্ষণ ধরে, কিন্তু উনি পুলিশকে একদমই সহযোগিতা করেননি। পুলিশ যথেষ্ট ভালো ব্যবহার করেছে, পুলিশ ওনাদের শেষ চেষ্টা দিয়ে ভালো ব্যবহারটা করে গেছেন। আপনি বলছেন পুলিশ ভালো ব্যবহার করেছে। আমরা যতটা ফেসবুক লাইভে দেখেছি, ফেসবুক লাইভে একটা জিনিস দেখলাম যে প্রশান্ত বর্মন গাড়ি থেকে নেমে একটা ভিডিও করছিল, বা কি লাইভ কি শেয়ার করছিল, কি করছিল ওটা ভিডিও? প্রশান্ত বর্মন, হ্যাঁ, আমাকে একটা ভিডিও করছিল, মানে উনি আমার একটা পাল্টা ভিডিও করতে চাইছিলেন। আচ্ছা, ততক্ষণে পুলিশ চলে এসেছে? হ্যাঁ, তখন পুলিশ ছিল, সাইডে ছিল, আরো মানে টাইম যত বাড়ছে তত 1-2 করে অ্যাড হচ্ছে আর কি। আচ্ছা, প্রথমে 1-2 ছিল, আমি স্যারকে ডেকেছি, স্যার আসুন ডেকেছি আমি। তখন ওই আপনার ওই দেখবেন ওই সিগন্যালের ওখানে একটা ছোট্ট ঘর আছে একটা, স্যাররা বসেন ওখানে আর কি, ট্রাফিকের ওখানে একজন ছিল, উনি কিন্তু আমার প্রথম আওয়াজ শুনে ছুটে চলে এসেছেন, এবং তারপর ওনার আসার পর একে এসেছেন, অনেকেই এসেছেন। আচ্ছা, তো প্রশান্ত বর্মনকে কালকে না হয় আমরা দেখলাম আপনি ফেসবুক লাইভ করলেন, শুনেছেন কিছু যে কদিন ধরে এখানে থাকে? শুনেছি বলতে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় থাকি, অ্যাক্টিভ থাকি, দেখি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি। তো সব থেকে মজার ব্যাপার একটা জিরোর গল্প আছে অনেক ভিডিও হওয়াতে, এটাই ভাইরাল। কারণ না এইখানে এই নিউ টাউন চত্বরে কতদিন ধরে রয়েছে বা কিছু শোনা গেছে? না, এর আগে দেখেছে বা কিছু এরকম শেয়ার করেছে আপনার সঙ্গে? শোনা গেছে বলতে, হ্যাঁ, অনেক রকম বলছে যে হয়তো এখানে গা ঢাকা দিয়ে হয়তো আছে, মাঝে সাঝে আসে হয়তো,
এরকম একাই ছিল? একাই ছিল, কালকে উনি একাই ছিলেন। আর এই যে আপনি বলছিলেন ফোনগুলো করছিল, ফোনগুলো কাকে করছিল বলে ওগুলো মনে হয়? ওগুলো তো বুঝতে পারছি না কাকে ফোন করছে। আচ্ছা, কোনো নাম, কোনো শব্দ না কিছু? না, আমরা অন্য কোনো কিছু বুঝতে পারছি না। ওগুলো কিছু না, করেনি? উনি নিজের মতন কখন ফোন লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না, তাও এমনও হতে পারে উনি তো ফোনে লাগাননি, হ্যাঁ, মিথ্যা করে হয়তো ফোনে কানে ফোন নিয়ে হয়তো একটু এদিক ওদিক করে দিচ্ছেন পুলিশকে একটা দেওয়ার জন্য, মানে একটা চমকানি দেওয়ার জন্য হয়তো করতে পারেন, জানি না, হতে পারে, না ওর কিছু নেই। কারণ উনি যে চরিত্রের মানুষ, ওনার কাছে এগুলো খুবই স্বাভাবিক, হতেই পারে। একটা সময় ওনাকে বলতে শোনা যায় যে আমিও খেলা জমাতে পারি, মানে এটা কি ইঙ্গিত কি দিচ্ছে? উনি, ওনার তো লম্বা হাত, উনি তো এর বিগত দিনে ওনার তো অনেক কাহিনী। এটা কি আপনাকে বলেছে না পুলিশদের বলেছে? হ্যাঁ, আমাকেও তো দেখুন, আমি সত্যি কথা বলতে আমি এই লড়াইটা করতে ভয় পাইনি, কিন্তু কি হয়, আমি ভয় পাইনি, আমার পরিবার হয়তো ভয় পাচ্ছে, তার কারণ সব পরিবারে চাইবে যে তাদের বাড়ির সন্তানরা। না, এই যে দেখলাম এই হুমকিটা দিচ্ছিল আমিও খেলা জমাতে পারি, সেটা কি আপনাকে বলছিল না ওখানে যে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল তাদেরকে বলছিল? সবাইকে, পুলিশকেও বলছিল আমি খেলা জমাতে পারি? সবাইকে আপনি দেখেছেন, ধস্তাধস্তি হয়েছে রীতিমতো পুলিশের সাথে, ধস্তাধস্তি হয়েছে। তো আপনি একটু সঙ্গে থাকুন, একবার দেখাই ভিডিওটা, তারপরে আবার আসবো। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। ওনার অর্ডার আছে? আমি পাবলিক আমি এটা কৃষকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার, ড্রিঙ্কের লেভেলটা একটু টেস্ট করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ, যাবে তো। কি চাচ্ছিস তুই? আমি চাইছি আপনি যে অন্যায়, ফাঁসি? আপনি যে অন্যায় এটা করেছেন, না, প্রশান্ত ভবনে ফাঁসি যাচ্ছি? ফাঁসি কেন চাইবো আমি? না, তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা, এখন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, বল কি বলতে চাই, বল। আসছে, ঠিক আছে। বল, খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। তুমি পালাবে না, থাকো তুমি। মোবাইল কাটছে দেখো। আমরা সেই ভিডিওটা আরো একবার দেখলাম গতকাল রাত থেকে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যিনি ভিডিওটা লাইভ করেছেন শাকিল আহমেদ আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি শুরুতে যেটা বললেন যে এই ফেসবুক লাইভ করার আগে তিনি একটা ভিডিও করেছিলেন, সেখানেও হুমকি দিয়েছিল এই প্রশান্ত বর্মন। সেই ভিডিওটা ওনার কাছে আছে। তার পরবর্তী সময় উনি চিনতে পারেন যখন প্রশান্ত বর্মনকে, তারপরে ফেসবুক লাইভ করাটা শুরু করেন। একটা পর্যায়ে দেখলাম আপনাকে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে, মানে সেই হুমকিগুলো কেন, কি বৃত্তান্ত? উনি হয়তো বুঝতে পেরেছেন যে উনি হয়তো ঠিক, মানে এতদিন থেকে হয়তো বিভিন্ন রকম কাজকর্ম করেছেন যেগুলো অনৈতিক, বা এই যে ধরুন শূন্য পেয়ে ভিডিও হয়েছেন, তো ওনার মধ্যে একটা নিশ্চয়ই নেগেটিভিটি কিছু কাজ করছিল, আর উনি সেই জায়গাতেই পড়ে গেছেন। তো স্বাভাবিকভাবে ওনার সেই জায়গা থেকে তো মনে হয়েছে যে একটা যে ঝেড়ে ওঠার একটা, ফাইট দেওয়ার একটা, সেই জন্য হয়তো উনি এই ব্যবহারগুলো করেছেন, বা এই মানে থ্রেটগুলো দিয়েছেন, বা হুমকিগুলো দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমি দমে যাই। আমি তো একজন সাধারণ পড়ুয়া, আমি তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি তো সংগ্রাম করেই বড় হয়েছি, আমি সংগ্রাম করবো আগামী দিনেও। আমার ভাই শাকিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের মেধাবী ছাত্র, আজ নেই। নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটির সামনে। না, এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছিল, এই সিন্ডিকেট, তারপরে সিএম হয়েছে এখন, বড় সিএম, এই বিষয়গুলো কি, মানে এগুলো কি কোনো ঘোরে বলছিল নাকি কোনো ইন্টেনশনালি কাউকে বা আপনাকে থ্রেটটা দিচ্ছিল? উনি তো ফুল ড্রাঙ্ক, উনি নিজেই জানেন না। উনাকে এখন হয়তো ফোন করে জিজ্ঞেস করুন কাল কি বলেছে, উনি বলতে পারবেন কি, সন্দেহ আছে। উনি যে আমাকে বলছে আমাকে চেনে, তা আমি তো জিজ্ঞেস করলাম ওনাকে আমার নামটা বলুন, আমাকে চেনেন তাহলে? আমাকে নামটা, আমাকে যদি চেনে থাকেন নিশ্চয়ই আমার নাম বলতে পারবে। আর আমরা তো ওনাকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন কীর্তিকলাপের সঙ্গে দেখেছি, তাই আমরা বলতে পারছি। কিন্তু উনি আমাদেরকে দেখেননি, নাম বলতে পারছেন না, তো উনি আবার কি জানেন? মানে কালকে প্রথমবার উনি আপনাকে দেখলো, আপনি ওনাকে প্রথমবার দেখলেন? ওনাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ছবিতে ভিডিওতে দেখেছি, কালকে ফিজিক্যালি প্রথম দেখলাম কালকে ওনাকে। আচ্ছা, তারপরে যাকে ধরুন ওই ধাক্কাটা মারলো, আর তার কোনো লিখিত বয়ান পুলিশ নিয়েছে? হ্যাঁ, লিখিত বয়ান নিয়েছে। থানায় নিয়ে গেছিল পুলিশ? আমি কোন থানায়? তার তো পায়ে চোট হয়েছিল, ডান পায়ে চোট হয়েছিল, আর হচ্ছে যে গলার এই জায়গাটা লেগেছে, আর তার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড পেন হচ্ছে। আমার দুটো বন্ধু এসেছিল, আমারই আলিয়া ইউনিভার্সিটির দুজন আমাদের পরিচিত ভাই বন্ধু, তারা গাড়ি নিয়ে এসেছিল, শামীম এবং আমার বন্ধু গিয়াস। তাদের গাড়িতে আমি আর ওই আমাদের যে ভাই আহত হয়েছে তাকে আমরা তুলি, 4 জন মিলে আমরা রেকজনি হাসপাতালে যাই। রেকজনি হাসপাতালে গিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাই। এমার্জেন্সিতে গিয়ে ওকে তৎক্ষণাৎ ওকে 2-3টে ইঞ্জেকশন করে আর কি, প্রচণ্ড পেন ছিল, আর যে জায়গাটা কেটে গেছিলো ওই জায়গাটা একটা ব্যান্ডেড করে দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছিল। এমসি করা হয়েছে?
না এমনি কোনো ছবি টবি কিছু করা হয়নি। না এমসি করা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা করা হয়? না পুলিশের তরফ থেকে আমরা তো ওখানে দিয়েছি, ওনারা জেরক্স করে নিয়েছেন। আমাদেরকে যে এটা দিয়েছিল ওখান থেকে আপনার প্রেসক্রিপশন দিয়েছিল একটা স্লিপ, ওটা পুলিশে জমা করেছেন? হ্যাঁ ওখানে আমরা জেরক্স করে ওনারা নিয়েছেন। আচ্ছা, ওনারা নিয়েছেন। তো তারপরে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আপনাকে ডেকে পাঠিয়ে কোনো তথ্য বা কিছু নেওয়া হয়েছে কি? না না না, আমাকে কেউ কিছু বলেওনি, আর আমার কাছে কোনো প্রশাসন থেকে তো কোনো কলও আসেনি, কোনো কিছু বলেনি কেউ। গতকাল ওই ঘটনার পর তারপর তো পুলিশ থানায় নিয়ে চলে যায়, ইকোপার্ক থানায় নাকি? হ্যাঁ ও ঘটনার পরে ওদেরকে নিয়ে চলে যায়, আমরা চলে যাই রেকজনি হাসপাতালে। আচ্ছা, আপনাদেরকে পুলিশ আর ডাকেনি? আলাদা ট্রিটমেন্ট করানোর পরে বলেছিল যে ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে তোমরা থানায় এসো। গেছিলেন? থানায় গেছিলেন। তখন আপনাদের কোনো বয়ান নেওয়া হয়নি? না না, থানা থেকে পয়েন্ট বলতে জিজ্ঞেস করলো যে কি কি ঘটনাটা ঘটেছে, আমরা একদম যেটা ঘটনা ঘটেছে সেটাই বলেছি। মানে সেটা মৌখিক, কোনো লিখিত কোনো কিছু নেওয়া হয়? হ্যাঁ লিখিত আপনাদের? হ্যাঁ আপনারা লিখে দিয়েছেন? আমি লিখে দিইনি, ওনারাই লিখেছেন। আচ্ছা, লিখার পরে যেটা ঘটনা ঘটেছে সেটা লেখা হয়েছে, আর হচ্ছে যে যার সাথে যে ভিকটিম হয়েছে সে সই করেছে। মানে যে আহত হয়েছে সে সই করেছে? আপনাদের কোনো সই বা কিছু? না, আমার কোনো সই বা কিছু নেই। এখনো পর্যন্ত পুলিশ আপনাকে ডাকেনি? না আমাকে ডাকেনি, এখনো পর্যন্ত আমাকে ডাকেনি। কোনো ভয়টা পাচ্ছেন এই যে হুমকি দেওয়া হলো? আমি ভয় পাচ্ছি না, আমার ভয় নেই। আমি জানি এসেছি যখন তো একদিন চলে যেতেই হবে। ভয়টা হয়তো আমার পরিবারে হতে পারে, বিশেষ করে আমার মার হয়তো ভয় হতে পারে, কারণ আমার মা হচ্ছে যে আমাকে মাঝে মাঝেই বলে যে এসব মানে ভালো বা এসব জিনিসে গিয়ে তো মানুষের শত্রু হয়ে লাভ নেই বা কিছু এরকম মাঝে মাঝে সাজেশন দেয়, তাও পারি না, আটকাতে পারি না। এসব জিনিস মানে এই প্রতিবাদ এসব করতে গেলে তো এখন তো দেখছেন চারিদিকে দীর্ঘদিনে কি হয়েছে, যারা প্রতিবাদী তারা আছে, দীর্ঘদিনের প্রতিবাদীগুলো আছে, দীর্ঘ আগেকার দিনের। না, আপনাকে আরেকটা কথা বলতে শুনলাম আমরা গতকাল, আপনি বলেছিলেন ওই দিন চলে গেছে, জামানা পাল্টে গেছে, অনেক রংবাজি করেছেন। করেছে তো আমি তো কালকে ভিডিওটা করতে পেরেছি, এটা আমি মানে অনেক ধন্যবাদ জানাবো রাজ্যের বর্তমান প্রশাসনকে, অনেক ধন্যবাদ জানাবো। এটা তো আমার স্বাধীনতা, এটা তো আমাদের হক। আজকে আমি যদি ভিডিও না করতে পারতাম তাহলে কি আজকে এই জিনিসটা উঠে আসতো, বা আমার জায়গায় যদি অন্য কেউ না করতে পারে জিনিসটা উঠে আসতো? কখনোই আসতো না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো, যেখানে ধাক্কা মারলো যেখানে আপনি ভিডিও করলেন, হ্যাঁ, এই ডিসটেন্স কতটা মোটামুটি? খুব জোর 60-70 মিটার সামনেই? হ্যাঁ 60-70 মিটার। সিগন্যাল পড়েছিল, সিগন্যালে দাঁড়িয়েছিল, আপনি ওখানে গিয়ে স্কুটির সামনে? রেড সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে গেছিল। আচ্ছা, আর আমি তার গিয়ে সামনে স্কুটি লাগিয়ে দিয়েছিলাম। গাড়িতে একাই? আমি একাই, আর আমি ওদেরকে ডাকছি যারা ভিকটিম, মানে যে ভিকটিম জখম হয়েছেন, যে ভিকটিম এবং তার পাশে যে একজন আছে, দুজনেরা, আমি গাড়ি লাগিয়ে দিয়ে ওদেরকে আমি ডাকছি, আরে আসো আসো আসো, ওদেরকে ডাকছি। আমি তো একাই, ওদেরকে আমি ডেকেছি। তারপর ওরা কখন এসে ওইখানে সাইডে ওই যে একটা সুন্দর আইল্যান্ডের মতো করা আছে, বসেছে, আমি তাদেরকে তখন লক্ষ্য করিনি, তখন আমি ভিডিওর দিকে আমি তখন মন দিয়েছি, আমি ওই দিকে তখন ব্যস্ত ওই দিকে। তারপর যখন কথা বলতে বলতে যখন আমি কথার মাধ্যমে যখন আসছি চোট হয়েছে, তখন তাকে আমি ভিডিওতে দেখিয়েছি, লাইভ ভিডিওতে যে চোট হয়েছে, চোটের জায়গাটা দেখিয়েছি। বেশ, আপনি তো ফেসবুক লাইভে যা যা করেছেন সবাই দেখেছে। ফেসবুক লাইভের আগে পরে আপনি বলছিলেন আগের একটা ভিডিও আছে, পরের একটা ভিডিও আছে, আগের ভিডিওতে কি আছে, পরের ভিডিওতে কি আছে? আগের ভিডিওতে আছে যে উনি মানে প্রথম থেকে একটা দাম্ভিকতা, একটা উদ্ধত দেখাচ্ছিলেন, সেরকম কথাবার্তা আছে ওনার। এবং আপনি হঠাৎ ভিডিওটা কেন করলেন সেই সময়? আমি ভিডিওটাই করছিলাম প্রথমে, ভিডিও না চিনে, ওনাকে না চিনে? হ্যাঁ, না আমি জানি না কে। আচ্ছা, আমি যখন কনফার্ম হলাম তখন মনে হলো যে লাইভ টেলিকাস্ট হওয়া দরকার আছে। আমি যখন কনফার্ম হলাম যে উনি প্রশান্ত বর্মন, উনি শূন্য পাওয়া ভিডিও, উনি দুর্নীতিগ্রস্ত, উনি পশ্চিমবাংলার। প্রথম ভিডিওটা কেন করছিলেন? প্রথম ভিডিওটা করছিলাম ভাবছি হয়তো এমনি কেউ হয়তো পরে হয়তো পোস্ট করবো, কোনো মিডিয়াতে পাঠাবো। আচ্ছা, কিন্তু আমি দেখলাম যে না, এটা তো একদম একে মানুষকে জানাতেই হবে এটা। তখন আমি কোনো টাকা পয়সার অফার টফার করেছিল কিছু? না 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 না, শুধু হুমকি? শুধু হুমকি। আর লাইভের পরের যে ভিডিওটা, সেটাই? লাইভের পরের যে ভিডিওটা, হ্যাঁ ওটাতে ধস্তাধস্তি হয়েছে একটুখানি, ওই যে টেস্ট করতে দিচ্ছিল না পুলিশকে, ডিং পুলিশ স্যাররা বারবার চেষ্টা করছে, স্যাররা অনুরোধ মিনতি করছে, তবুও স্যারদেরকে সহযোগিতা করছে না, সেটা একটা অংশ আছে। প্রশান্ত বর্মন মত্ত অবস্থায় দেখলাম অনেক কিছুই বলেছে আপনাকে, হ্যাঁ, থ্রেটের বিষয়টা ঠিক আছে, তারপরে তুমি কি প্রশান্ত বর্মনের ফাঁসি চাও, এই বিষয়গুলো? না না, আমি কেন ফাঁসি চাইতে যাব? আমি তো আপনাকে জিজ্ঞাসা করছিল। আমি তো একজন দেশপ্রেমী, আমি বাঙালি, আমি ভারতীয়। আমাদের দেশের সংবিধান, আইন আছে, তার প্রতি পূর্ণ আস্থা আছে। সংবিধান এবং আইন মারফত যা হওয়ার হবে। উনি তো অপরাধ করেছেন, এটুকু আমরা বুঝতে পেরেছি। মানে এই যে অপরাধের মাপকাঠি, যে তুমি কি প্রশান্ত বর্মনের ফাঁসি চাও, এগুলো কি কোনো থেকে বলছিল, মানে নেশাগ্রস্ত অবস্থায় নাকি? একদম 100%।
নাকি কোনো 100% ইন্টেনশন ছিল গোটা একজন- বিষয়টাকে অন্যদিকে ঘোরাবো বা কিছু? একজন ভিডিও, হ্যাঁ অবশ্যই চাইছিল হয়তো যে মোটিভটাকে চেঞ্জ করে দিতে পারতো, হয়তো চেষ্টা করেছিল। ওনারা তো অনেক লম্বা হাত, বা ওনারা হচ্ছে এই যে মানে কি বলবো, যাই হোক যে কাহিনী যা কিছু রয়েছে, ইতিহাস হিস্ট্রি যা রয়েছে, ঠিক। তাতে এখন খবর পাচ্ছি যে যাই হোক আছে হয়তো কিছু, ওর মাথায় কিছু অন্যরকম বুদ্ধি প্ল্যান থাকতেই পারে, চেষ্টা করেছিল হয়তো। ওইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি ঘোরানোর আমার চেষ্টা জায়গায় করছিল, স্থির ছিলাম। আর এই ঘোরানোর জন্য নিজের মোবাইলটা বের করে একদম, ভিডিওটা একদম। করছিল। আমি আমার জায়গায় স্থির ছিলাম, এবং উনি যখন ভিডিও করছিলেন তখন আমি বলেছি, আমি বাঙালি ভারতীয়, আমি সংবিধানে বিশ্বাসী, আইনে বিশ্বাসী, আইন নিজের হাতে কেন তুলে নিতে যাবো। আসবো আপনার এই ফেসবুক লাইভ করার আগে এবং পরের বিষয়গুলো আরো ইন ডিটেল শুনবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার দেখাবো সোশ্যাল মিডিয়া যিনি রীতিমতন হিরো হয়ে গেছেন, সে শাকিল আমার সঙ্গে রয়েছেন এখানে স্টুডিওতে। গতকাল রাতে ওই প্রশান্ত বর্মন মানে সেই বিতর্কিত ভিডিও নিউ টাউনে ফেসবুক লাইভ করেছিল শাকিলই, যেটা ভাইরাল হয়েছে। একবার দেখাই, তারপরে আসছি ফেসবুক লাইভের আগে পরের ঘটনা বা এমন কিছু যেটা হয়তো স্ক্রিনে আসেনি, কথোপকথন হয়েছে, গোটা বিষয়টা জানবো শাকিলের কাছ থেকে। ভিডিও দেখুন আগে। এই হচ্ছে প্রশান্ত বর্মন, সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। কোথায় কোথায় লেগেছে তোমার? আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন হাত দেবেন না, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। কেন থাপ্পড় মারবো বলছে? আর কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। মোবাইল কাটছে দেখুন, মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক আমি এটা কৃষকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার, ড্রিঙ্কের লেভেলটা একটু টেস্ট করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ, যাবেই তো। কি চাচ্ছিস তুই? আমি চাইছি আপনি যে অন্যায়, ফাঁসি? আপনি যে অন্যায়টা করেছেন, না, প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি। ফাঁসি কেন চাইবো আমি? না, তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা। এখন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বল কি বলতে চাই বল। আসছে ঠিক যে। বল, খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। এই তুমি পালাবে না, থাকো তুমি। মোবাইল কাটছে দেখুন, পাচ্ছেন? এই হচ্ছে প্রশান্ত বর্মন, সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এর আগে বহু অভিযোগ উঠেছে, শূন্য পেয়ে বিডিও হয়েছেন এমন অভিযোগ উঠেছে, খুনের অভিযোগ উঠেছে। এছাড়াও একটু আগে আমাদের সহকর্মী প্রসেনজিৎ যে কথা বলছিল, কান পাতলে শোনা যায় ক্ষমতার অপব্যবহার করে অনেক কাজ করেছে এবং মাথায় বোধহয় কোনো না কোনো প্রভাবশালীর হাত সেই সময় ছিল। একেবারে পোড় খাওয়া যাকে বলে, তাহলে কি সেই পোড় খাওয়া প্রশান্ত বর্মন কালকে অন্যরকম একটা ছক কষতে গেছিল? আবারও আপনার কাছে যাই, আপনাকে প্রথমে বলা হলো, আপনার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, আপনি বলছেন আমার ফোনে হাত দেবেন না। তারপরে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করা হলো, সিএম বলে একটা শব্দ ব্যবহার করা হলো, তারপরে বলা হলো যে সরকারি কর্মচারীর আপনি ভিডিও করছেন। উনি হয়তো আমাকে একটু উত্তেজিত করার চেষ্টা করছেন, যাতে আমি একটা ভুল কিছু করে বসে থাকি। আচ্ছা, হয়তো উনি একটা সুযোগ ফায়দা খুঁজছিলেন, যাতে সাইড কাটিয়ে বেরিয়ে যেতে পারেন। উনি চেষ্টা করেছিলেন, ওনার থিঙ্কিং, ওনার চিন্তাভাবনা এরকমই ছিল যে উনি হয়তো একটা টান মেরে বেরিয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওনার কাছে স্কুটিটা আমি সামনে লাগিয়ে দিয়েছিলাম, একদম সামনে, ইন ফ্রন্ট। গাড়িতে কোনো সরকারি গাড়ি না ব্যক্তিগত কোনো বোর্ড ফোর্ড কিছু ছিল? গাড়িটা তো ব্ল্যাক কালারের ছিল, কোনো বোর্ড ছিল না, তবে গাড়ির বনেটটা ধুলোই ভরা ছিল। গাড়ির বনেটটা মনে হচ্ছে যে দীর্ঘদিন থেকে পড়েছিল কোথাও, বা ছিল হয়তো কোথাও এরকম ধুলোর 5-7 দিন বা 10-12 দিন, মাঝখানে যদি কোনো গাড়ি পড়ে থাকে, তো তার বনেটে যেমন একটা ধুলোর আস্তরণ পড়ে, সেরকম ধুলো ছিল গাড়িতে, আস্তরণ পড়েছিল একটা। আর গাড়িটা কোনো মানে সরকারি কোনো স্টিকার বা কিছু ছিল না? না, ছিল না। তবে ধাক্কা মারার পরে যে গাড়ির সামনের বাঁ দিকের চাকার উপরের যে মানে মার্গাট পোর্শন যেটাকে আমরা বলি, উপরের যেটা চাকার উপরে যেটা, সেই জায়গাটার যে জোড়া যে অংশটা, সেটা কিন্তু ছেড়ে গেছিল। আচ্ছা, ধাক্কার চোট এতটাই ছিল, এতটাই জোরে ধাক্কা ছিল? খুব জোর ধাক্কা ছিল, খুব জোর ধাক্কা। আমাকে
যে ধাক্কা যাকে ধাক্কা লেগেছে সে বারবার বলেছে আমাকে, ভাই প্রচুর ব্যথা করছে, আমাকে ঘরে রেখে দাও। তো আমি তাকেই বলেছি, তুমি দাদা বলে ডাক দিয়েছিলে, দাদা ধরো, তোমার জন্যই গেছি, তো তোমাকে শেষ অবধি থাকতে হবে আর সত্যটা বলে যেতে হবে। উনি সবসময় সহযোগিতা করে গেছেন, সত্যটা বলে গেছেন। পুলিশের তরফ থেকে আপনি সাহায্য পেয়েছেন? আপনাকে হুমকি টুমকি দেওয়া হলো দেখলাম, পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য? না, পুলিশ একটা ফেসবুক লাইভ করলেন, তারপরে পুলিশ জানতে পারলো যে কোথায় আছে প্রশান্ত বর্মন। পুলিশের মানে যেরকম প্রশাসন চলে সেরকম প্রশাসনের মতনই করেছেন। আমাকে কোনো রকম অসহযোগিতা বা এক্সট্রা কিছু সহযোগিতা এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, আমি মানে এমন কিছু আমার কাছে নেই যে বলবো আমি। মানে পুলিশের কাজটা করেছে একদম 100%, নাহলে আজকে ভিডিও করতে পারতাম? ভিডিও করতে পারতাম না। আপনাকে যে হুমকি দেওয়া হলো এবং বারবার বলছে যে আমি সরকারি কর্মচারী, হ্যাঁ আমি খেলা জমিয়ে দিয়েছি, হ্যাঁ এইসব হুমকি যে দেওয়া হলো, কোনো রকম কোনো অভিযোগ বা কিছু পুলিশ আপনাকে করতে বলেছে বা আপনি করবেন কিছু? অভিযোগ পুলিশ আমাকে কেউ কিছু এরকম বলেনি। আচ্ছা, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি কি কারণে, যে আমার পরিচিত, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসে, তারা সবাই বলেছে যে হ্যাঁ একটা জিনিস যেহেতু এরকম দিকে এগোচ্ছে, কারণ সত্যই থাকতে গেলে পরে হচ্ছে কি অনেক বাধা বন্ধকতা আসতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এটা নিরাপত্তার প্রশ্ন ওঠে। আমি যদি সত্যি এখনো বলছি, আমার ভয় নাই। আমি কালকেও যদি মরে যাই, কোন আশঙ্কার মধ্যে আছেন? কালকেও যদি আমাকে কেউ মেরে দেয়, আমি হাসি মুখে বিদায় নেব এই দুনিয়া থেকে। তবু আমার একটা ভরসা আছে, দেখুন যেহেতু দিদি নাই দাদা আছে, দাদার প্রতি আমার অগাধ আস্থা এবং ভরসা আছে, আমার নিরাপত্তা সুনিশ্চিত হবে। আমি এটা 100% শিওর। তার কারণ যে তাহলে ভিডিওটাই তো করতে পারতাম না, লাইভটাই তো চালাতে পারতাম না, ফোনটা আমার কখন কেড়ে নিত। আমি পেয়েছি ওখানে, তার মানে কি আমি ওখানেই সাহস পেয়েছি, আমাকে চালিয়ে যেতে হবে বিষয়টা। এবং জিনিসটা যখন ধরে পুলিশ আসার পরেও আপনি ফেসবুক লাইভ করছিলেন? হ্যাঁ, করেছি। পুলিশও বলেনি লাইভটা বন্ধ করতে বা কিছু, তাই তো? না, পুলিশ লাইভ বন্ধ বাংলা, পুলিশ একটাই চেষ্টা করছিল যে ও ড্রিঙ্ক করেছে, সে টেস্ট করবে, এটাই। পুলিশ ওইদিকেই বেশি ব্যস্ত ছিল। আপনাকে কোনো আর আমি ওটাই পুলিশকে বলেছিলাম, আপনাকে কোনো রকম ফেসবুক লাইভ বন্ধ বা কিছু করতে পুলিশ বলেনি? না। আচ্ছা, আমাকে কেউ বারণ করেনি, আমাকে কেউ মানে বারণও করেনি বা কেউ কিছু করো সেটাও বলেনি। আমি যা করেছি সব স্বইচ্ছাই করেছি, নিজের মতন করে করেছি। আমার যেটুকু বুদ্ধিতে সাথ দিয়েছে এবং বিগত দিনে আমি যেভাবে অনেক ছোটোখাটো বিষয়ে প্রতিবাদ করে এসেছি, তো সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছিলাম, যতটুকু পেরেছি আমি প্রতিবাদ করে গেছি। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে শাকিল আহমেদ, অর্থাৎ যিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হিরো প্রশান্ত বর্মন। সেই বিতর্কিত ভিডিও গতকাল তাকে নিউ টাউনে দেখা যায়, সেখানে শাকিল ফেসবুক লাইভ করেছিলেন, সেই ভিডিও ভাইরাল। হ্যাঁ, আমি মনে করি যে আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, এই দুর্নীতি পরায়ণ, এই কালফিট, এই গুন্ডা, এদের বিরুদ্ধে একটু একটু করে যদি এগিয়ে আসি, জানি তো বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, তো সবাই যদি এভাবে এগিয়ে আসতে পারি, আপামর জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ওটা বাংলার মানুষ, তাহলে নিশ্চয়ই সোনার বাংলা হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি চাই বাংলায় সোনার বাংলা হোক। আমরা এই সোনার বাংলায় নজর রাখবো, যে সোনার বাংলায় আমার মতো আরো নজর রাখবো।